সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ছিলাম ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আমরা চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি নিয়ে পড়ছি। তো আমরা এই ক্লাসগুলো শেষ করেছি অধ্যায়টা, এবং অধ্যায়টা পড়ার পর আমরা এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়েও আমরা কথা বলেছি। আজকের ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে কথা বলবো। সৃজনশীল প্রশ্নের সমাধান, তোমরা নিশ্চয়ই সৃজনশীল প্রশ্ন জানো। আমরা প্রশ্নের সমাধান ক্লাসে আমরা দেখিয়েছিলাম তোমাদেরকে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। সৃজনশীল প্রশ্নের কাঠামোটা হবে এরকম: একটা স্টিম থাকবে, একটা উদ্দীপক, একটা গল্প থাকতে পারে, ছোট গল্প, একটা ছবি থাকতে পারে, একটা টেবিল থাকতে পারে, অথবা একটা ফিগার থাকতে পারে, যে কোনো কিছু। তো সেখান থেকে তোমাকে প্রশ্ন করা হবে। 4টা প্রশ্ন থাকবে, ক, খ, গ, ঘ, এরকম। ক নাম্বার প্রশ্নের এটার নম্বর থাকবে 1 নম্বরের প্রশ্ন। খ নাম্বার হচ্ছে 2 নাম্বার, 2 নম্বরের প্রশ্ন। গ হচ্ছে 3 নাম্বার থাকবে, এবং ঘ হচ্ছে 4 নম্বর, এরকম আর কি। ক নাম্বার যেটা জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, মানে এই প্রশ্নটা তোমার জ্ঞান থাকলে তুমি বলতে পারবা, নাহলে পারবা না, এরকম। আর খ নাম্বার হচ্ছে জ্ঞানের পাশাপাশি তোমাকে একটু বুঝতে হবে, অনুধাবনমূলক আর কি, সেটাকে বুঝতে হবে। তারপর ঘ নাম্বার হবে তোমার এটা প্রয়োগের ব্যাপার, অ্যাপ্লিকেশন। তুমি ব্যাখ্যা করতে পারতেছো কিনা, প্রয়োগ করতে পারতেছো কিনা কোনো একটা জ্ঞান। তারপর হচ্ছে ঘ নাম্বার হচ্ছে একটা মূল্যায়ন করা, হায়ার অ্যাক্টিভিটিস, দুইটার সাথে তুলনা করা, নতুন কিছু বলা, তুমি কি কোনটার সাথে একমত নাকি একমত না, এটা কি ঠিক হইলো নাকি হয় না, এরকম ধরনের প্রশ্ন থাকে, এবং প্রত্যেকটা প্রশ্নে বিভিন্ন মার্ক থাকে। এটা হচ্ছে কাঠামো। আমরা আজকে এটার সমাধান, একটা প্রশ্ন তোমাদের অনুশীলনের প্রশ্নটাই আমরা দেখি, 2টা সৃজনশীল প্রশ্ন আছে তোমাদের বইয়ে, এবং সেটা আমরা আজকে সমাধান করার চেষ্টা করছি। দেখো তাহলে এখানে কি আছে, উদ্দীপক একটা আছে, এটা একটা অনুচ্ছেদের মতো ছোট অনুচ্ছেদটা আমরা পড়ি প্রথমে। আশরাফ আলী তার কারখানায় পশুর চামড়া দিয়ে ব্যাগ তৈরি করেন। প্রথম বছরে ইংল্যান্ডে তার তৈরি ব্যাগ স্বল্প পরিমাণে বিক্রি হলেও 3 বছর শেষে ইউরোপের কয়েকটি দেশে তার পণ্যের ব্যাপক চাহিদা পরিলক্ষিত হয়। অন্যদিকে তার স্ত্রী মিসেস জমিলা প্রতিদিন বাড়ির আঙিনায় হাঁস ও মুরগির খামার থেকে প্রায় শতাধিক ডিম বাজারে বিক্রি করেন। দুজনের যৌথ প্রচেষ্টায় তাদের সুখের সংসার। এটা হচ্ছে আমাদের গল্প, একটা সংসারের 2 জন মানুষের গল্প, 2 জন মানুষের কাজ করে। প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ শহর অঞ্চলে বসবাস করে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন। তারপর হচ্ছে যে মিসেস জমিলার কাজটি অর্থনৈতিক কোন খাতের বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ, ব্যাখ্যা করো। তারপরে ঘ হচ্ছে আশরাফ আলী ও মিসেস জমিলার কাজের মধ্যে কোনো অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়তা, মানে আশরাফ আলী এবং মিসেস জমিলার কাজের মধ্যে কোনটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে তুমি মনে করো, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এই হচ্ছে ব্যাপার। তাহলে আসো আমরা এটা সমাধান করবো আজকে। হ্যাঁ, সমাধান হচ্ছে বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ শহরে বসবাস করে। তুমি এটা সিম্পলি 30% লিখে দিবা, যে 30% মানুষ বসবাস করে, 30% মানুষ শহর অঞ্চলে বসবাস করে, বা 30 ভাগ মানুষ এখানে বসবাস করে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন। কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষি কাজের সাথে জড়িত, এবং জাতীয় আয়ের একটি বড় অংশ কৃষি খাত থেকে আসে। খাদ্য, কাঁচামাল ও শ্রমের যোগানও কৃষি খাত নির্ভর হওয়ায় বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয়। আমরা মূলত আমাদের দেশের কৃষি নির্ভর কাজ করি, আয়ের বড় অংশ কৃষি থেকে আসে, এবং আমরা নিজেদের খাদ্যের জন্য, কাঁচামালের জন্য আমরা কৃষির উপর নির্ভর করি, যার ফলে বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয়। বুঝতে পেরেছ? এই সবগুলো প্রশ্ন লেখা আছে, এখন উত্তর লিখবা, যে ক নাম্বার উত্তর এরকম, মাঝখানে ক নাম্বার দিলা, সার্কেলে দিতে পারো, দিয়ে লিখবা যে বাংলাদেশের জনসংখ্যা, বাংলাদেশের মোট জনসংখ্যা
30% হচ্ছে শহরে বসবাস করে। ঠিক আছে। তারপরে খ নাম্বার দিয়ে এখান থেকে তুমি শুরু করবা যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ বলা হয় কেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষি কাজ করে, এরকম করে। এবং দুইটার মধ্যে ফাঁকা থাকবে, কিন্তু একটা লাইন ফাঁকা রাখবে দুইটা প্রশ্নের মধ্যে। এখন আমরা ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারের প্রশ্নটা 3 নাম্বারের প্রশ্ন। সেটার প্রশ্ন ছিল যে, বলছিলাম যে মিসেস জমিলার কাজ অর্থনৈতিক কোন খাতের বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ। জমিলা উনি কি কাজ করেন? জমিলা যে কাজটা করেন সেটা হচ্ছে হাঁস মুরগি পালন করেন, ডিম উৎপাদন করেন, তাই তো? ডিম উৎপাদন করেন। তোমরা এটা দেখে আসতে পারো যে জমিলা আসলে কি কাজ করতো। এই যে অন্য জমিলা প্রতিদিন বাড়ির আঙিনে হাঁস মুরগির খামার থেকে প্রায় শতাধিক ডিম বাজারে বিক্রি করে, তাই না? তো এটা ছিল জমিলার কাজ। তাহলে আমরা তার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ কিনা ব্যাখ্যা করি। মিসেস জমিলার কাজটি অর্থনীতির প্রাথমিক খাত, যেটাকে আমরা কৃষি খাত হিসাবে বলি, কৃষি খাতের বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ। কারণ কি? কারণ হচ্ছে এই কারণ। তোমরা পয়েন্ট দিয়ে লিখতে পারো, খুব সুন্দর, অল্পতেই তোমার উত্তর হয়ে যাবে, তাই না? যেমন হচ্ছে যে প্রাকৃতিক সম্পদের সরাসরি ব্যবহার করা হয় সেখানে। হাঁস মুরগির খামার পরিচালনা একটি কৃষি কার্যক্রম, যেখানে প্রাণী সম্পদের ব্যবহার হচ্ছে, সেখানে প্রাণী সম্পদের ব্যবহার হয়, প্রাণীর বিভিন্ন ব্যবহার হয়। তারপরে উৎপাদনের প্রাথমিক ধাপ, তার কার্যক্রম কোনো রূপান্তর ছাড়াই প্রাথমিক উৎপাদন, যেমন ডিম, যে আসলে ডিমের উৎপাদন করে, এটাকে পরিবর্তন করে অন্য কিছু বিক্রি সে করে না, তাই না? সে ডিম দিয়ে তুমি বিস্কিট বানাইতে পারতা, তাহলে ওইটা অন্য কিছু হইতো, তাই না? ডিম দিয়ে ডিমের পুডিং হইতে পারে, অন্য কিছু হইতো, সেটা শিল্প হইতো। যেহেতু সে প্রাথমিক জিনিসটাই উৎপাদন করে শুধু এবং বিক্রি করে দেয়, তার এটা কৃষিকাজ, সেটা প্রাথমিক খাতের বৈশিষ্ট্য। তার প্রশ্নটা ছিল যে জামিলা অর্থনীতি কোনো খাতের বৈশিষ্ট্যের সাথে এটা কৃষিকাজের সাথে সম্পর্কিত। কারণ হচ্ছে কৃষিকাজের মধ্যে প্রাথমিক যে স্তর, এখানে বেশি বিনিয়োগ লাগে না, অল্প কাজ, খুবই সহজ ধরনের কাজ, মুরগি পালন করা, হাঁস মুরগি পালন করে, ডিম দেয় এবং সে বিক্রি করে। তারপরে তার কাজের জন্য হচ্ছে যে প্রাথমিক ধাপ এবং প্রাকৃতিক সম্পদে সে বেশি ব্যবহার করে, তাই না? এবং সহজ। আচ্ছা, তাহলে তুমি এটা এভাবে সুন্দর করে লিখতে পারো। তুমি ইচ্ছা করলে পয়েন্টগুলো একটু বাড়াইতেও পারো আর কি, কিন্তু সহজ উত্তরটা এরকম। আচ্ছা, এখন আমরা 4 নাম্বার বা ঘ নাম্বার প্রশ্নে আসি। প্রশ্নটা ছিল যে আশরাফ আলী ও মিসেস জমিলা, আশরাফ আলী ও মিসেস জমিলার কাজের মধ্যে কোনটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে তুমি মনে করো? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। আচ্ছা, তাই আমি কি মনে করতে পারি? তুমি বিপক্ষে বলতে পারো, আমি আসলে পক্ষেই বলছি। মিসেস জামিলার কাজটি প্রাথমিক খাত বা কৃষি খাতের অন্তর্ভুক্ত। তিনি হাঁস মুরগির খামার থেকে ডিম সংগ্রহ করে বিক্রি করেন, যা সরাসরি কৃষিজ উৎপাদনের সাথে সম্পর্কিত। এই ধরনের কর্মকাণ্ড গ্রামীণ অর্থনীতিকে চাঙা করে এবং খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। তো আমি মনে করি যে আশরাফ আলীর যে কাজ অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক। অধিক সহায়ক কেন? কারণ হচ্ছে আশরাফ আলী যে কাজটা করে সে কেন, আমি যুক্তিগুলো দেখাচ্ছি। তাহলে একটা হচ্ছে রপ্তানিমুখী শিল্প, এটা রপ্তানিমুখী। তো কিরকম সে রপ্তানিমুখী? আশরাফ আলী ইউরোপে ব্যাগ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখছেন। সে ব্যাগ রপ্তানি করতেছে, তার মানে বিদেশ থেকে ডলার আসতেছে, আমার জন্য উপকারী। শিল্পায়নের প্রসার, তার উদ্যোগে শিল্প খাতে সম্প্রসারণ ঘটায়, যা অর্থনীতির আধুনিকরণের গুরুত্বপূর্ণ একটা সম্প্রসারণ। চাহিদা বৃদ্ধির ধারা, তার পণ্যের আন্তর্জাতিক চাহিদা বৃদ্ধি অর্থনীতির প্রবৃদ্ধিতে গতিশীল করে। তার মানে তার পণ্যের আন্তর্জাতিকভাবে তার চাহিদা বাড়ছে, মানুষ আরও তার ব্যাগ কিনতে চায়, সেই সুতরাং সে আরও তার ফ্যাক্টরিকে বাড়াবে, আরও অনেক মানুষের কর্মসংস্থান হবে, তাই না? তারপরে হচ্ছে যে নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে, ব্যবসায় সম্প্রসারণের মাধ্যমে তিনি সরাসরি ও পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টি করে যাচ্ছেন, তাই না? তারপরে হচ্ছে উদ্ভাবন ও মূল্য সংযোজন, এবং তিনি যেটা করছেন নতুন নতুন জিনিস উদ্ভাবন করতেছেন, চামড়ার ব্যবহার করে মূল্য সংযোজিত পণ্য তৈরি করে তিনি দেশে রপ্তানি খাতকে শক্তি। মূল্য সংযোজন মানে হচ্ছে যে উনি মূলত চামড়া রপ্তানি করতেন, তাহলে তো শুধু চামড়াই হইতেন। উনি চামড়াটাকে, একটা চামড়া বিক্রি করলে উনি 10,000 টাকা পাইতেন বা 5,000 টাকা পাইতেন, কিন্তু উনি এই একটা চামড়া দিয়ে যখন জুতা তৈরি করছেন, বিভিন্ন ব্যাগ তৈরি করছেন, এগুলো তৈরি করার ফলে এটার আর একটা চামড়া দিয়ে তখন তিনি এটাকে
20,000 টাকা 25,000 টাকা বিক্রি করছেন, তার মানে 10,000 জিনিস আর একটু কাজ করে এটার মূল্য সংযোজন করে এটাকে মূল্যকে আরো বাড়ায়া দিলেন। তার মানে আমার কাছে তোমার কাছে এই যে আমার কাছে মনে হচ্ছিল যে এই যে আশরাফুলের যে কাজটা, এই যে আশরাফ আলীর যে কাজ, সেই কাজটা আমাদের অর্থনীতির জন্য বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এই সৃজনশীল প্রশ্নটা গেল। আমরা আরেকটা সৃজনশীল প্রশ্নটা দেখে নেই। 2 নাম্বার প্রশ্ন, মধ্যবিত্ত লোকমান সাহেবের 4 ছেলের সবাই বেকার। তোমরা কোশ্চেনটা কিন্তু লিখে নিবে, এটা পজ করে আনসারটা লিখে নিবে, তারপর এটার উপর ভিত্তি করে তোমরা লিখবে। মধ্যবিত্ত লোকমান সাহেবের 4 ছেলের সবাই বেকার। বড় ছেলে আরমানকে ধার দেনা করে সৌদি আরব পাঠানোর পর সে একটি খেজুর বাগানে কাজ পেল। লোকমান সাহেবের বড় ছেলে খেজুর বাগানে, আরমান, সে খেজুর বাগানে একটা কাজ পেল। সেখানে মরুভূমির অনুর্বর জমিতে মেধা ও প্রযুক্তি ব্যবহার করে খেজুর সহ বিভিন্ন ধরনের ফলের চাষ দেখে সে অনুপ্রাণিত হয়। নিজ দেশের অনুন্নত কৃষির কথা চিন্তা করে পরের বছরই সে দেশে ফিরে এসে 3 ভাইকে নিয়ে খামার করার সিদ্ধান্ত নেয়। বেকার 3 ভাইকে হর্টিকালচার সেন্টার থেকে কৃষি উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষণ দিয়ে 4 ভাই একত্রে একটি খামার তৈরি করে এবং স্বল্প সময়ের মধ্যে সফল ব্যবসা হিসেবে প্রতিষ্ঠা পায়। কিরকম? এখন এইটা হচ্ছে আমাদের একটা স্টিম, একটা অনুচ্ছেদ, একটা স্টোরি, মূলত একটা স্টোরি। লোকমান সাহেবের পরিবারের 4 ছেলে, এক ছেলে বিদেশ গেছিল, যাওয়ার পর কৃষিকাজ করছে, মডার্ন টেকনোলজি দেখছে আরবে, এটা দেখে দেশে ফিরে এসে সবাইকে নিয়ে আবার প্রশিক্ষণ দিয়ে, ওই যে প্রশিক্ষণ, হ্যাঁ, প্রশিক্ষণ দিয়ে আবার নতুন কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের স্টোরি। প্রশ্ন হচ্ছে, আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশ? আমরা জানি, সেটা দেখব। সেবা খাত বলতে কি বোঝায়? হ্যাঁ, সেবা খাত বলতে কি বোঝায় তারপরে ব্যাখ্যা করো। জনাব আরমান সৌদি আরব থেকে ফিরে কোন অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন ব্যাখ্যা করো। জনাব লোকমান সাহেব, লোকমানের বেকার 4 পুত্র এখন মানব সম্পদ মূল্যায়ন করো। এই হচ্ছে 4টা প্রশ্ন। তাহলে আমরা এগুলোর উত্তর দেখব। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে, এটা দরকার না, তুমি স্ট্রেট কাট 20% লিখে দেবে। এটা হচ্ছে আমাদের জাতীয় অর্থনীতি কৃষির অবদান হচ্ছে 20%। আমাদের জাতীয় অর্থনীতি কৃষির অবদান হচ্ছে 20% বা 20 ভাগ। আচ্ছা, কত পার্সেন্ট মানুষ কাজ করে? 80 ভাগ। সেবা খাত বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। সেবা খাত হলো এমন একটি অর্থনৈতিক খাত যেখানে, এটা হচ্ছে অনুধাবনমূলক, তো তাই সেবা খাত হলো এমন একটি অর্থনৈতিক খাত যেখানে কোনো পণ্য নয় বরং সেবা প্রদান করা হয়, যেমন শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা, পরিবহন সেবা ইত্যাদি। এই খাত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই আমাদের গ নাম্বার প্রশ্ন, সি নাম্বার। আচ্ছা, সেখানে থাকবে যে জনাব আরমান সৌদি আরব থেকে ফিরে কোন অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন ব্যাখ্যা করো। আরমান আগে কৃষিকাজ করতো, তো কৃষির সাথে তো যুক্ত হয়েছে। তাহলে আমরা কি বলি? যেমন আরমান সৌদি আরব থেকে ফিরে প্রাথমিক অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন। প্রাথমিক, বা তুমি এটা কৃষি লিখতে পারো, প্রাথমিক অর্থনীতি, কৃষি অর্থনীতি লিখতে পারো। কৃষি অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন, বিশেষ করে কৃষি খাতে আর কি। তুমি যদি প্রাথমিক লিখো তাহলে বিশেষ করে লিখতে পারো, আর যে বিশেষ করে না লিখো তাহলে লিখবে কৃষি অর্থনীতির সাথে যুক্ত হয়েছে, তোমার ইচ্ছা। তিনি মাটি ও প্রযুক্তির সমন্বয়ে চাষাবাদ শুরু করে একটি কৃষি খামার গড়ে তুলেছেন, যা কৃষি নির্ভর অর্থনীতির অংশ। এটা কৃষি নির্ভর অর্থনীতির একটা অংশ। এখন জনাব আরমান প্রাথমিক বা কৃষি অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন, কারণটা হচ্ছে এই কারণে, কৃষি কাজের উপর নির্ভরশীলতা। তিনি দেশে ফিরে ফলের খামার গড়ে তুলেছেন, যা কৃষিকাজের অন্তর্ভুক্ত। একটা হচ্ছে নির্ভরশীলতা, আমাদের দেশের মানুষ তো অধিকাংশ কৃষির জন্য কাজ করে এবং কৃষির উপযোগিতা আছে আমাদের দেশে। তারপর হচ্ছে প্রযুক্তি নির্ভর কৃষি, তিনি প্রযুক্তির ব্যবহার করেছেন, বিদেশ থেকে শেখা জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করেছেন তিনি। তারপর হচ্ছে স্থানীয় সম্পদের ব্যবহার করেছেন তিনি, যেমন দেশীয় জমি আছে, শ্রম আছে এবং উদ্ভিদের ব্যবহারের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া
ওনার পরিচালিত হচ্ছে। তারপর প্রশিক্ষণ ভিত্তিক উদ্যোগ, তিনি কিছু উদ্যোগ নিয়েছেন প্রশিক্ষণ দেওয়ার জন্য। সেটা কীরকম? সেটা হচ্ছে যে হর্টিকালচার সেন্টার থেকে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতার বিকাশ ঘটেছে, যা কৃষিখাতের মান উন্নয়ন ঘটায়। তার মানে উনি কৃষির উন্নয়নের জন্য অনেকগুলো কাজ করেন, যেটা তো হচ্ছে আমাদের নির্ভরশীলতা। তারপর প্রযুক্তির উপর আমাদের প্রযুক্তি ব্যবহার করেছেন কৃষিতে, আমাদের স্থানীয় সম্পদের ব্যবহার করছেন, তারপর প্রশিক্ষণ দিয়েছেন, ভাইদেরকে দিয়ে তিনি তার উৎপাদন ক্ষমতা বাড়াইছেন হর্টিকালচার সেন্টার থেকে। তার মানে এইভাবে পয়েন্ট আউট করে তোমরা এই প্রশ্নটার উত্তর দিতে পারো। আচ্ছা, এখন আমরা ঘ নাম্বার প্রশ্ন চলে যাই। সে হচ্ছে জনাব লোকমানের বেকার 4 পুত্র এখন মানব সম্পদ, মূল্যায়ন করো। 4 পুত্র কিভাবে মানব সম্পদ হয়ে গেল? মানে মানব সম্পদ কি তাহলে? মানব সম্পদ হচ্ছে যে দক্ষ জনশক্তিকেই আমরা মানব সম্পদ বলি, দক্ষ যারা কাজ করতে পারে, টাকা উপার্জন করতে পারে। এই মূল্যায়নে বোঝা যায় যে শিক্ষা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে একজন বেকারও দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে। কেমনে হতে পারে? পদ্ধতিটা হচ্ছে একটা বেকারকে শিক্ষা দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করাইতে হবে, একটা কাজ করাইতে হবে প্র্যাকটিক্যালি, তখন সে দক্ষ মানব সম্পদে পরিণত হবে। লোকমান সাহেবের ছেলেরা প্রথমে বেকার থাকলেও কৃষিতে প্রশিক্ষণ গ্রহণ করেছে। কোথায়? ওই হর্টিকালচার সেন্টার থেকে। তাদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং নিজেদের জীবনের উন্নয়ন ঘটিয়েছেন তারা। তাদের দক্ষতা ও উদ্যোগ সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছে, যা মানব সম্পদ উন্নয়নের প্রকৃষ্ট উদাহরণ। তাই না? তার মানে তার আগে কাজ করতে পারতো না, এখন প্রশিক্ষণ নিয়ে তারা নিজেদের যোগ্যতা বাড়িয়েছেন, দক্ষ হয়েছেন, এখন তারা উৎপাদন করতে পারছেন। তার মানে এটা মানব সম্পদ উন্নয়ন। এই বক্তব্যটি তাহলে কেমন? এই বক্তব্যটি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। তাদের উন্নয়নকে নিম্নলিখিত দিক থেকে মানব সম্পদ বলা যায়। কিভাবে বলা যায় সেটা আমরা একটু দেখি। আমি এই কয়েকটা যুক্তি দিয়ে বললাম যে এই কারণে আমরা এটাকে মানব সম্পদ বলছি। কি কি? প্রথম হচ্ছে শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাকে। মানব সম্পদ উন্নয়নের যে পদ্ধতি আমরা পড়ছি, যে কি কি মাধ্যমে মানব জনসংখ্যাকে সম্পদে পরিণত করা যায়, এর মধ্যে একটা ছিল শিক্ষা এবং প্রশিক্ষণ। তো শিক্ষা প্রশিক্ষণকে তারা পেয়েছে। হ্যাঁ, তারা কৃষি উৎপাদনের উপর দক্ষতা অর্জন করেছে, যা মানব সম্পদ উন্নয়নের মূল উপাদান। তারা শিক্ষা গ্রহণ করেছে হর্টিকালচার সেন্টার থেকে। উৎপাদনের সম্পৃক্ততা, এবং তারা কি উৎপাদনমুখী ব্যাপারে জড়িত হইতে হবে, তারা হইছে। হ্যাঁ, তারা সক্রিয়ভাবে খামার পরিচালনার মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ায় অবদান করেছে। তাদের খামার দিয়েছে, সেখানে উৎপাদন হয়। তারপর উদ্যোক্তা সত্তা, নিজেরা উদ্যোক্তা হয়েছে, নিজেদের খামারে কাজ করে, নিজেরাই একটি খামার প্রতিষ্ঠা করে সফল উদ্যোক্তা হয়েছে, যা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। তাই না? তারপর বেকারত্ব হ্রাস, তারা বেকার ছিল, এক ছেলে বিদেশ ছিল লোকমান সাহেবের, আর 3 ছেলে তো দেশেই ছিল। ওরা বেকার ছিল, কিছু করতো না। এখন ওরা তাদের এই বেকারত্বের পরিবর্তন হয়ে পরিবার এবং সমাজের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে। তারা এখন নিজেরা টাকা উপার্জন করতে পারে, বেকার না, অন্যের উপর নির্ভরশীল না। তারপর হচ্ছে অর্থনৈতিক স্বাবলম্বিতা, তারা অর্থনৈতিকভাবে সেলফ ডিপেন্ডেন্ট, স্বাবলম্বী হয়েছে। কিরকম? এখন তারা নিজেদের আয় দ্বারা স্বাবলম্বী। আগে লোকমান সাহেবের বড় ছেলে থাকতো, ছোট ছেলেরা বড় ভাইয়ের টাকার উপর নির্ভর করতো, লোকমান সাহেব নির্ভর করতো। কিন্তু এখন না, এখন সবাই নিজেরা ইনকাম করে স্বাবলম্বী হয়েছে, যা মানব সম্পদ রূপে তাদের মূল্যায়ন নিশ্চিত করে। সুতরাং বলা যায় যে এটা হচ্ছে মানব সম্পদ উন্নয়নের একটা প্রকৃষ্ট উদাহরণ। তাই না? তাহলে এভাবে তোমরা হচ্ছে এটার উত্তর দিতে পারো আর কি। যে প্রশ্নটা ছিল যে এখন মানব সম্পদ, সুতরাং আমরা এটা বুঝলাম যে লোকমান সাহেবের 4 জন পুত্র এখন মানব সম্পদ হচ্ছে। তাহলে এইভাবে তোমাদেরকে উত্তর লিখতে হবে, তাহলেই তোমরা পুরো মার্ক পেতে পারো। 1 নম্বরে 1 মার্ক, খ নম্বরে 2 মার্ক, গ নম্বরে 3 মার্ক এবং ঘ নম্বরে 4 মার্ক, এভাবে পেতে পারো। অবশ্যই তোমরা ফলো করবে এবং এই প্রশ্নের উত্তরগুলো লিখবে এবং দেখাবে, এবং শিক্ষকের তোমরা সিগনেচার নেবে, এবং শিক্ষক তোমাদেরকে বলে দিবে যে কোথায় আর উন্নতি করতে হবে, ভুল কোথায় করেছো, বানান ভুল হইতে পারে আর কি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। দেখা হবে পরের ক্লাসগুলোতে।